বারো করে তার সঙ্গে কথা বলবে না বিজয়া। হ্যাঁ ঠিকই বলছি, একটা চোর গুন্ডার আশ্রয় এই বাড়িতে হবে না, এই বাড়িতে হবে না। ঠাকুরপোকে আমি যে মাকে স্নেহে মানুষ করেছি, যাকে আমি এখনো খেতে না দিলে সে ভালো করে খাবার খেতে পারে না, দুদণ্ড দু চোখে না দেখলে আমার মনটা বড় কেঁদে ওঠে। কেমন করে আমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেব? না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এই যে বৌদি কেমন আছে? ভালোই আছি। গেলেন না? কি ব্যাপার বৌদি? না মানে শরীরটা বেশ ভালো ছিল না ভাই। ওটা আপনার অজুহাত মাত্র। আসলে বন্ধনা শ্বশুর বাড়ি থেকে না আসায় আপনি মন খারাপ করে বাড়িতে বসেছিলেন। না না মানে যতই চেষ্টা করুন না কেন আমার কাছে গোপন রাখতে পারবেন না বৌদি। আমি সব শুনেছি। কি শুনেছো ভাই? ভোর কোনে টাকা দিতে না পারায় শ্বশুর বাড়িতে বন্ধনা করতে, কিন্তু বৌদি আর লাঞ্ছনা ভোগ করতে হবে না। এবার সব লাঞ্ছনার অবসান করতে হবে। কি করে বুঝলে তুমি? কেন প্রদীপ তো ভোর কোনে টাকা তোমার দাদা তো সে টাকা নেয়নি, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ চুরি করে পেট ভরে ভাই, কিন্তু মন তো ভরে না। চুরি? তার মানে প্রদীপ টাকা চুরি করে এনেছে, এই কথা আপনারা বিশ্বাস করতে পারবেন বৌদি? তা না হলে এতগুলো টাকা সে একসঙ্গে কোথায় পেলো বলো? না বৌদি না, জোরে করে আপনারা ভুল করে বিয়োগ করেছেন। প্রদীপ কোনোদিন চুরি করতে পারে না। প্রদীপ যদি চোর হয় তাহলে পৃথিবীতে মানুষ বলে আর কেউ থাকবে না, সমস্ত পৃথিবীটা ভরে যাবে চোর গুন্ডার বদমাশ। তাহলে এত টাকা? বন্ধনের মুখে হাসি ফুটাতে প্রফেসর সর্বেশ্বর ব্যানার্জি মেয়ে শিখাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রদীপ ওই টাকা জোগাড় করেছিল। মায়ের অবদানটা দেখে তাকে দূর করে তাড়িয়ে দিলেন। তবে এই কথা ঠাকুরপো আমাদেরকে জানালে না কেন? আমরা তাহলে সেটাকে বরফ করে ঘরে তুলে নিতাম। প্রকাশ দেখলে সে নিশ্চয় করতো। নদী সাগরে পতিত হওয়ার পূর্বে হয়তো পলিমাটি পড়ে তার প্রতিপদ বন্ধ হয়ে গেছে। ভুল আমরা করেছি। ভুল মানুষই করে বৌদি, আবার মানুষই করে সেই মহাভুলের সংশোধন। বিরাট এই পৃথিবীর মাঝে বড় হয়েছে সংগ্রামের সংবাদ। আপনাদের কাছে লাঞ্ছিত হয়ে এই চর্চামার সমাজে প্রদীপকে আবার নতুন করে আশ্রয় খুঁজতে হবে। একটা সামান্য ভুল অনেক সময় মানুষের জীবনে দুর্বিষ্ট হয়ে ওঠে বৌদি। আজ না হলো একদিন আপনারা বুঝতে পারবেন ভুলের পর শুধু চোখের জল, চোখের জল। ঠাকুরপো, তোমার দাদা না হয় ভুল করেছিল, তুমি আমার উপর অভিমান করে তুমি চলে গেলে। ভেবেছো শুধু আমি একা কাঁদবো? তোমাকে কাঁদতে হবে না। হ্যাঁ হ্যাঁ কাঁদতে হবে, তোমাকে একদিন আমার মতো। আমি যে মায়ের মতো স্নেহ দিয়ে আমি তোমাকে মানুষ করেছি। ভগবান আমার এই অভিশপ্ত জীবনটা নিয়ে তুমি ঠাকুরপোকে সুখে রেখো, তারা মঙ্গল করো ঠাকুর। কিছুতেই পারেনি। জীবন্ত বেলে পড়ল যে পুরনো লেখা মুছে আবার নতুন লেখা শুরু করে। শিলার স্তম্ভ যার লেখা কোনোদিনও মুছে না। হাজার হাজার বছর মাটির নিচেও চাপা থাকলে এ তো সেদিনের কথা। বলবো বললেই কি ভুলে যায়? কিছুতেই ভোলা যায় না সর্বেশ্বর বাবু। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমার স্ত্রীকে। আহা, অমর সুন্দর স্ত্রী।
কল্যাণী আর কারো ছিল না। ঠাকুরকে কত মানুষ করবে মার ফিরে এলো না। ওরে ভূপতি, এই সবে মা জগৎ জননীর খেলা আমাকে শুধু পরীক্ষা করে দেখছে, তাই না সব্যেশ্বর বাবু বলুন? ওই তো তাই। আর কতদিন ঠাকুর তোমাকে যাবে পরীক্ষা নেবে কর্তা? প্রায় 2 মাস, 4 মাস, 6 মাস, আবার হয়তো 1 বছরও হতে পারে। মা গো মা, তোর দয়া থেকে এ অধমকে যেন বঞ্চিত করিস না মা। ঠাকুর তোমার উপরে কোনদিনও দয়া করবে না কর্তা। কেন করবে না রে হতভাগা? তুমি বিপদ পড়লে ঠাকুরকে ডাকো, আর বিপদ কেটে গেলে ঠাকুরকে ভুলে যাও। তখন তুমি নিজেই ঠাকুর হয়ে যাও, আর আমাকে ফুল চন্দন দিয়ে তোমায় পূজা করতে হয়। আমাকে পুজো করা তোর অনেক ভাগ্য, বুঝলি? তোমার মতন মানুষ দেবতাকে পুজো করে আমি ধন্য। কর্তা মরার পর রথে চেপে আমি স্বর্গে যেতে পারবো। কি? আমাকে বিদ্রুপ করছে না ছোট? আবার তার ছোট লোক করবে না কর্তা। তুমি ছোট লোক, তোমার চন্দ্র পুরো ছোট লোক। চুপ কর ভূপতি, এখনই আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। ঠাকুর হলে কি আমি মানুষ নয়? 100 বার বলবো, 1000 বার বলবো, ওই তোমার ঠাকুরের ছোট লোক, তুমি ছোট লোক, তোমার চন্দ্র পুরো ছোট লোক। আপনি তো হচ্ছেন ভদ্র সন্তান। আপনি যেমন ব্যবহার করবেন তেমনি ব্যবহার পাবেন। তার মানে আপনিও বলতে চান কি আমি ছোট লোক? না না না, আপনাকে ছোট লোক বলার আমার সাহস নেই। ওই বলছি আপনি চাকরদের প্রতি যদি একটু স্নেহ করে দেখেন, দেখুন ওরাই আপনার প্রতি সম্মানের আদেশ করে আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবে। আপনি ঠিক কথা বলেছেন প্রফেসর বাবু। হ্যাঁ, ঠিক কথা বলেছেন প্রফেসর বাবু। বেটা গোমুখ কথা কর। না কথা না, এবার কমক থাকবো না। এবার আমি নাইট স্কুলে পড়ছি। তবে আর কি, লেখাপড়া শিখিয়ে আবার প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবি? প্রধানমন্ত্রী না হলো এদের ভোটে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী চুনাও হয়। অন্ধ ত্যাগ করে দেখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবে তাতে কত আনন্দ পাবে। অমন আনন্দ আমার দরকার নেই। শুনুন চক্রেশ্বর বাবু, এই কথা ভাবতে আমার খুব আনন্দ লাগছে প্রফেসর বাবু। ঠিক আছে, এখন তুমি যাও, দরকার হলে আমি তোমাকে দেখতে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলি প্রফেসর বাবু। ঠিক আছে। আশ্চর্য, অথচ এরা এই সমাজের মধ্য ব্যক্তি, অপরকে বিধান দেয়, নিজেরা এতটুকু স্বার্থ ত্যাগ করে না। এসো বাবা, এসো। এ তো তোমার নিজের বাড়ি। যখন খুশি আসবে কোনো দ্বিধা করো না। বটে, তোমার যে চোখ মুখ কেন শুকনো দেখাচ্ছে, তবে কি তোমার শরীর খারাপ আছে? না কাকাবাবু, এই তো সকালে তোমার মুখে প্রশান্ত হাসি, ওতে তো এর মধ্যে হাসি মিলন হয়ে গেল কেন? বড় কি তোমার মনের উপর ঝড় হয়ে গেছে? হ্যাঁ কাকাবাবু, সে ঝড়ে আমি হারিয়ে গেছি। একটা অজানার স্রোতে ভাসতে ভাসতে কোন ঘাটে যাবে গিয়ে থাকবো তো আমি নিজেই জানি না। তবে যে কি যা ভাবছি তাই কি সত্যি? কি ভেবেছে আর কি সত্যি কাকাবাবু? না না না, সে কথা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার অনুমান যেন মিথ্যে হোক, যদি আমার অনুমান সত্যি হোক তবে আমার শিকামর জীবন নদীর স্রোতে হারিয়ে যাবে। রাখুন কাকাবাবু। তুমি আমাকে টাকা ফিরিয়ে দিচ্ছ, শিকাকে তাহলে অন্ধ বলে প্রত্যাখ্যান করছো? না, তাকে আমি কোনোদিনও প্রত্যাখ্যান করতে পারি না কাকাবাবু। দাদা, তাহলে কি তোমার দাদা এই বিয়েতে মত আছে? না, তাছাড়া বিয়ের ব্যাপারে
পারি দাদাকে আমি কোনো কোথায় বলিনি। তবে তুমি টাকা ফিরিয়ে দিচ্ছ কেন বাবা? টাকার এখন প্রয়োজন নেই কাকা বাবু। সে কি? তুমি যে বললে 5,000 টাকা পণের টাকা দেবো। না না, কি হয়েছে প্রদীপ? কি হয়েছে আমাকে তুমি সব খুলে কথা বলো বাবা। সে কথা আমি আপনাকে বলতে পারবো না কাকা বাবু। জীবন যুদ্ধে আজ আমি কত মরুভূমির তীব্র শূন্যতা বুকে নিয়ে ছুটে চলেছি জলের সন্ধানে। যদি কোনোদিনও আমি তার দেখা পাই, আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, সেদিন আমি এসে তাকে নিশ্চয় গ্রহণ করবো। আপনি যদি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস? হ্যাঁ, হ্যাঁ, সে বিশ্বাস তোমার উপর। সেই বিশ্বাস আমার তোমার উপর আছে বাবা। আমি জানি আমি জানি তোমার চরিত্রের দৃঢ়তা আছে। তোমার চরিত্র দৃঢ়তা আছে। যুদ্ধে তুমি জীবন যুদ্ধে তুমি একদিন নিশ্চয় জয় হবে। বাবা বাবা পর্যটনে একটা ভদ্রলোক বসে আছে, তোমাকে ডাকছে বাবা। ও আচ্ছা, প্রদীপ, প্রদীপ, তুমি শিখার সঙ্গে তোকে তুমি সীতার সঙ্গে তো তখন কথা বলো। আমি এক্ষুনি আসছি বাবা। কখন এসেছে প্রদীপ? কখন এসেছো প্রদীপা? এই একটু আগে জানো প্রদীপটা? জানো প্রদীপা, তোমাকে না আমাকে একবার ভীষণ দেখতে ইচ্ছা করছে। তোমার সেই খুশি ভরা হাসি পাগল করে যাওনি। যাই একদিন আমার মনের মধ্যে স্বপ্নের রঙিন চাল ফুটেছিল, কিন্তু না, আমার সেই স্বপ্ন আর কোনোদিন পূর্ণ হবে না। শুধু এইটুকু জানো, তুমি শুধু এইটুকু জেনে রাখো, তোমারই ছিলাম, আমি শুধু তোমারই ছিলাম, তোমারই আছো, তোমারই আছি, তোমারই থাকো। আর তোমারই থাকবো। তবে একটা কথা, তবে আজকে কথা দিতে হবে। কি? আমি চলে যাচ্ছি তো। সে কি? কোথায় যাচ্ছ তুমি? জানি না, আজ আমি ঠিকানাবিহীন অনন্ত কোটির কোটি। কোথায় যাবো? কোথায় যাবো, কোন পথ ধরে যাবো, কি করতো, কিছুই বলতে পারবো না। চারিদিকে শুধু হতাশার ছায়া। বিদ্যা, প্রদীপা, আমার জীবন ভর্তান্তি এমনই অপ্রত্যাশিত ভাবে আমার জীবন তুচ্ছ ঘন কালো মেঘে ঢাকা পড়তে আমি তা কোনোদিনও ভাবতে পারিনি। জানি না কবে এই মেঘ চলে গিয়ে আমার তুচ্ছ উদ্ভাসিত হবে, আমার ছোট্ট আমার থাকবো। আমি তো হারিয়ে আমি তো হারিয়ে গেছি প্রদীপা। যতদিন বাঁচবো, তবু যতদিন বাঁচবো তোমার স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো। আমার জীবনের একটা অমূল্য। যতদিন আমি এই পৃথিবীতে থাকবো, ততদিন তোমার এই মুখ আমার জীবন আমার সত্যল হয়ে থাকবে। এই পৃথিবীর পঞ্চভূতের মাটিতে আমি আত্মীর মিশে যাবো, সমস্ত খেলা আমার আত্মীর আস্তপ্ত হয়ে যাবে, সবার কাছ থেকে আমি চিরতরে হারিয়ে যাবো। কিন্তু তুমি তো আমার জীবন থেকে কোনোদিনও হারাবে না। প্রদীপা, একটু দাঁড়াও। কেন এটা আবার কি হলো? আমার কি হলো? ভালোবাসার প্রতি জানি না। যদি বাঁচি তোমার এই ভালোবাসা ঋণ আমি নিশ্চয় শোধ করবো না। আর যদি বলি, আমার মৃত্যু সম্পর্ক সেদিন কিন্তু অন্তত আমার ছোট্ট তুমি এক ফোঁটা চোখের জল পেল, সেটা অন্তত এক ফোঁটা
ফ্যাক্টরি ম্যানেজার অমিত ব্যানার্জি। কিন্তু না, এমনি আমি শান্তি নই। আমার হাতের সোপান করে তুলতে এই কারখানার মালিক আমাকে বলতে হবে। আর জন্য যদি প্রয়োজন হয় বাবাকে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। কে? কে? কি বলছো? একদিন বললাম আমাকে তুমি কোনো মহাপাপ। না না না, পাপ নয়। আজ যদি হতো তাহলে মামা তার পাপ তারা তার চরিতার্থ করতে আর ভাতৃবধূকে খুন করতো না। ওই মামারি শয়তানিতে তার ভয়ে মাত্র ভাইকে পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াতে পারবো না। আজকের সমাজের সততার কোনো মূল্য নেই। বাবা আমাকে বিশ্বাস করেছে। আর সেই বিশ্বাসের সুযোগে আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এগিয়ে চলো, ওদের জব্দ করার জন্য আরো প্রস্তুতি নাও। হবে কারখানার সংবাদ কি? ভালো নেই। ভালো রে বাবা। হ্যালো, দিলীপ সান্যাল কি? দিলীপ সান্যালকে ছাঁটাই করা আরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। কিরকম? কারখানার গেটের সামনে পোস্টার পড়েছে, মহিম গাঙ্গুলি মুর্দাবাদ, ম্যানেজার অমিত ব্যানার্জি রক্তদান চায়। দিলীপ সান্যালকে ছাঁটাই করা হবে কেন? তাছাড়া ধর্মঘটের উপর ওই শ্রমিকদের হুমকির কাছে আমি মাথা নিচু করবো না। এই সমস্ত শ্রমিকদের ছাঁটাই করে দাও। কিন্তু মামা, শ্রমিকদের ছাঁটাই করলে সমস্যার সমাধান হবে না। কেন হবে না? অতগুলো শ্রমিককে একসঙ্গে ছাঁটাই করলে তারা মরিয়া হয়ে উঠবে, এসে কারখানায় আগুন ধরিয়ে দেবে। তার আগেই আমরা পুলিশের সাহায্য নেব। রক্তারক্তির মধ্যে আমি বলছিলাম কি বলছিলে? কারখানা এখন কিছুদিনের জন্য লক আউট করে দেওয়া হোক। লক আউট? হ্যাঁ বাবা, হ্যাঁ। আর করবে তাদের ট্রেনটা কমিয়ে গেলে লেগে গেলে ইঞ্জিনিয়াররা ভেঙে যাবে। আর সেই সুযোগে আমরা বাইরে থেকে শ্রমিক এনে কারখানা চালু করবো। হ্যাঁ, কথাটা অবশ্য তুমি মন্দ বলো। ঠিক আছে, তুমি কাল থেকেই কারখানা অনিশ্চিতকালের জন্য লকআউট ঘোষণা করে দাও। তবে তাই হবে বাবা। তবে আসল গাছকে বাঁচিয়ে রেখে আর লাল পালা ছেড়ে দিলে কোনো লাভ হবে না বাবা। আপনি তাপসের প্রতি আরো কঠোর হোক। এতে কারখানার ব্যাপারে আমাকে জানাতে হবে। তাপস এখন আমার পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ভেবেছে আমি জীবিত থাকতে সে কারখানার মালিক হবে, কিন্তু না, সে সুযোগ আমি ওকে দেব না। কিসের সুযোগ? কারখানার শ্রমিকরা যাতে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে, অন্তত সে সুযোগ যথেষ্ট পরিমাণে দিয়েছি। না, তা দেওয়া হয়নি। আমি শ্রমিকদের বস্তিতে গিয়ে দেখেছি তারা দুবেলার পরিবর্তে এক বেলা পেট ভরে খেতে পায় না। একটু ওষুধের অভাবে বিনা চিকিৎসায় তাদের স্ত্রী পুত্র কন্যা মারা যায়। তার জন্য আমি কি করতে পারি? তুমি যে কারখানার মালিক বাবা, তাদের দুঃখ দুর্দশার কথাকে তোমাকে চিন্তা করতে হবে। সকলকে স্থায়ী করে দিতে হবে, ইএসআইয়ের সুযোগ করে দিতে হবে। না, ওই ছোট লোকগুলার দুঃখ দূর করতে গিয়ে আমি নিজেকে দেওলা করতে পারবো না। যাদের তুমি ছোট লোক বলে ঘৃণা করছো, তারাই তো প্রকৃত মানুষ। আমাদের মতো তাদেরও সাদ আল্লাহ আছে, তাদেরও ইচ্ছা যায় এই ভদ্র সমাজে মিশতে। আমরা তাদের রক্তান্ত শ্রমের ফল ভোগ করছি বাবা, অথচ দূর দূর করে ওই ছোট লোক বলে তাদের সমাজের বাইরে সরিয়ে দিচ্ছি। তাপস একটু চিন্তা করে দেখো বাবা, তোমার এই স্বাধীন কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটেও তারা দুবেলা পেট ভরে
তুলে ধরেছি। আর তুমি স্বামীদের কাছে গিয়ে একবার দেখে এসো কি কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে। বস্তিতে যাওয়ার মতো সময় আমার নেই। একটা সম্মান আছে, সেইখানে গিয়ে আমি নিজেকে ছোট করতে পারবো না। মানুষের দুঃখের পাশে দাঁড়াবে, তাতে তোমার সম্মান নষ্ট হবে না বাবা, বরং তাতে তোমার সম্মান আরো বেড়ে যাবে। তোমাকে কাছে পেলে তারা দেবতার মতো পুজো করবে। আমি তাদের পুজো পাওয়ার প্রত্যাশা করি না। সেই সঙ্গে আর সেই সঙ্গে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কি কথা? ওই শ্রমিকদের সঙ্গে মেলামেশা তুমি করবে না। কেন করবো না? আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি ওই শ্রমিকদের ইউনিয়ন সাহায্য যোগাচ্ছ তুমি। বলো কথাটা সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি ভেবেছো আমি জীবিত থাকতে আমি জীবিত থাকতে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কারখানার মালিক হবে? না বাবা না, তোমার এই ধারণা ভুল। কারখানার মালিক হওয়ার ইচ্ছে আমার নেই। আমি জানতে চাই কেন তারা তোমার এই কারখানায় সারাদিন হাড় ভাঙা খাটুনি, কেন দুবেলা পেট ভরে খেতে পায় না, স্ত্রী পুত্র কন্যা নিয়ে তারা সুখে বাস করতে পারে না, কেন কেন কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আর শুধু আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। দুদিন পর হাজার হাজার শ্রমিকের পাশে দাঁড়িয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে। গাঙ্গুলি আজ পর্যন্ত মহিম গাঙ্গুলি আজ পর্যন্ত তার নিজের কাজের কৈফিয়ত দেয় না, আর ভবিষ্যতে দেবেও না। বাবা, শ্রমিকরা আজ বুঝতে শিখেছে তাদের বাঁচার ন্যায্য দাবিটুকু তারা আদায় করবে। জরাজীর্ণ হয়ে তিল তিল করে ক্ষয়ে ক্ষয়ে মরাচ্ছে, তারা বাঁচার জন্য লড়াই করে মরতে চায়। ম্যানেজার অমিত ব্যানার্জির উপর সারা দায়িত্ব না ছেড়ে দিয়ে তুমি নিজে গিয়ে অত্যাচারী পাশে দাঁড়াও। ট্রেনের বুকে টেনে না। না, আমি তা কোনো দিনে করবো না। ভুল করো না বাবা, সামান্য বেতন বাড়িয়ে দিলে তাতে তোমার কোনো ক্ষতি হবে না। অথচ ওরা ওই বেতন না পেলে তোমার এই পুঞ্জবিত দীর্ঘশ্বাস তোমার রসবন্দিতে পড়ে ছাই হয়ে যাবে। তাপস! দৃষ্টি দিয়ে দেখো বাবা, শ্রমিকরাই তোমার জীবনের ভুল, আর তোমার এই নাকি আমি জানতো সবই ভুল বাবা, সবই ভুল। তাপস! পৃথিবীতে যেমন অসংখ্য বন্ধু থাকলেও সকলে প্রকৃত বন্ধু হতে পারে না, তেমনি পৃথিবীতে শুধু অল্প আমি জানতো থাকবে সকলে প্রকৃত মানুষ হতে পারে না বাবা, সকলে প্রকৃত মানুষ হতে পারে না। এই মানুষ মহিম গাঙ্গুলি 19 বছর আগেই মারা গেছে। যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। স্নেহ, মায়া, মমতা তার অন্তর থেকে বিদায় নিয়েছে। তা না হলে আমার সৈতানিতে আমার ভাইকে গাঙ্গুলি বাতাসের কান আছে, এখনই সে শুনতে পারে তোমাকে ঘৃণা করবে, তোমাকে বিদ্রুপ্ত করবে। আরো অনেক টাকা চাই। এবার তাড়াতাড়ি গাড়ি বার করো, আমি এক্ষুনি বাইরে বেরোবো। আপনার চাদরা চটপটে নেই। ও ও তোমাকে না বলেছি তোমাকে না বলেছি? আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। তোমার
এ বাড়ির বউ হয়ে কেন তুমি অবাধ্য থাকবে? কেন পাবে না তুমি বইয়ের মর্যাদা? তোমার অধিকার তোমাকে জোর করে আদায় করে দিতে হবে বৌদি। কোথায় যাবে? না বৌদি না, যেতে আমি তোমাকে দেবো না। তোমার চলার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারবে তুমি আমাকে দূরে সরিয়ে চলে যেতে? মা হারা হয়েছি, আঘাত আমি পেয়েছি। আবার নতুন করে তোমাকে হারিয়ে সেই আঘাত আমি বুকে তুলে নিতে পারবো না বৌদি। যদি আমাকে উপেক্ষা করে চলে যাও তাহলে বুঝবো তুমি বলো তুমি রাক্ষসী। তোমার প্রাণে মায়া মমতা বলে কিচ্ছু রে বৌদি, কিচ্ছু রে। এদিকে ছেলেটা যে জ্বরে ভুগছে, ঘরে একটা পয়সা নেই যে একটু সাবু কিনে খাওয়াবো। শুধু জল খেয়ে আর কত সময় ছেলেটা আমার থাকবে? ওগো ঠাকুর, এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আর আমি পারছি না। সহ্য করতে হবে, সহ্য করতে হবে, তা না হলে যত কাঁদবে তত কাঁদতে হবে। আমি অনেক কেঁদেছি, ওই ভগবানের কাছে আমি অনেক অভিযোগ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই তো আর আমি কাঁদি না। এখন আমি প্রাণ খুলে আসি। আমি চোর বন্ধা বদমাস কিচ্ছু নই। আমি তোমার কিচ্ছু চুরি করবো না। আমি একটা চোর পদার্থ। হ্যাঁ গো, হ্যাঁ। কখন যেন কোন অসত্য মুহূর্তের বিরাট তার আবার ছিঁড়ে গেছে। অনেক চেষ্টা করো, সে তারে আর আমি সুর ধরাতে পারি না। তাই তো কখনো বয়সী নীরব দর্শকের মতো এই আজব পৃথিবীর আজব কাণ্ড কারখানা। কখনো শুনি দুঃখ সুখের মাধ্যমে দিয়ে আঘাত, কখনো শুনি সংসারের দুঃখ সুখের আঘাত, কখনো শুনি দিয়ে আঘাত। বারে পৃথিবীর মা, কেউ দেই আঘাত, কেউ দেই ঘৃণার ধিক্কার, আবার কেউ দেই পূজার পুষ্পাঞ্জলি। আমি তোমার সঙ্গে কথা বলছি এখন এটাই আমার বাড়ি। একটু পরে নেমে যাবো ওই পথে, তখন পথই হবে আমার আশ্রয়। জানো এই পৃথিবীতে চলছে পাপের রাজত্ব। এখানে ধনী শাস্তি পাই না, শাস্তি পাই কেমন আমার মতো দুর্লভ মানুষরা। একজন খুন করলে অপরজনকে শাস্তি হয় খুনি, আর একজন চোর করলে অপরজনকে শাস্তি হয় চোর। বাহারে পৃথিবী বা আপনার বুঝি কেউ নেই? আপনার বুঝি কেউ নেই? তুমি জানতে চেও না। আচ্ছা
চাল চাল আর ঢের লুকোচুরি খেলা আমি 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 দেখেছি। চাঁদ চাঁদ যখন খিলখিল করে ভেসে ওঠে, কেউ তেমনি দুই বাহু প্রসারিত করে চাঁদকে ধরতে যায়। চাঁদাবার চাঁদাবার লুকিয়ে যায় সেই অমরিত ঢের মাঝে। কেউ কেউ তাকে খন্ড খন্ড করে খুঁজে নেয়। বোকা বোকা ওই ভগবানের সৃষ্ট এক ধরনের মানুষ। বসন্তী আমাকে আমাকে কতবার বলেছে এখান থেকে চলে চলো, কিন্তু না আমি আমি তার কোনো কথা শুনিনি, আমি তার কোনো কথা শুনিনি। তাই তো সে ভুলে আগামী আগামী প্রাশ্চিত্য প্রাশ্চিত্য করছি। মানুষটা কি পাগল? এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছে ওর মনের মধ্যে এক নিদারুণ ব্যথা জমা হয়ে আছে। পাচ্ছি না মা। বাপি কখন আসবে মা? চলে আসবে বাবা। ওষুধ থেকে গেছে না, দেখবি তোর জন্য ওষুধ আর ফল নিয়ে আসবে। বাবা মজা হবে, ওষুধ খাই আমি ভালো হয়ে আমি কাকুকে খুঁজতে যাবো মা। রাজু কাকু যেখানে থাকুক না কেন আমি কাকুকে ঠিক খুঁজে আনবো মা। কাকুকে যেন আর কিছু বলো না মা। না রে বাবা না, আমি আর তোর কাকুকে কিচ্ছু বলবো না রে বাবা। না জেনে আমরা তার মুখে যে আঘাত দিয়েছি, জানি না সে এখন কোথায় কিভাবে আছে। বাকিকে তুমি বারণ করবে মা। কাকুকে যেন আর কোনোদিনও বকে না। কাকু চলে গেলে দেখবে আমিও কাকুর সাথে বাড়ি ছেড়ে চলে যাবো মা। আমি কি করে বোঝাবো বাবা? তোকে আমি কি করে বোঝাবো বাবা? তোর কাকুর জন্য আমারই এমনকি কাছে চলে আসছে বাবা। ছোট থেকে আমি তাকে পুত্র স্নেহে মানুষ করেছি। আর আজকে তার না থাকার বেদনা আমি মরবে মরবে উপলব্ধি করেছি। আমি রোজ আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার ঠাকুর তুমি তার কোনো ক্ষতি করো না ঠাকুর। বিজয়া বিজয়া বাপি আসছে মা, আমার জন্য ফোন আছে। বাপি বল বাবা, এই রাজু, কথা বল বাবা, বল বাবা। কথা বল। রাজু, রাজু, বিজয়া আমি নন্দী গাই আমি নন্দী গায়ে রাজ মজুরের কাজ করে রাজুর জন্য রাজুর জন্য ফল ওষুধ আর বই কিনে এনেছি। বাবু দেখো না ওগো দেখো না, রাজু কেন কথা বলছে না? আমার রাজু কথা বলছে না কেন? ও রাজু বোধহয় ঘুমিয়ে পড়েছে। ডাকো ডাকো রাজুকে ডাকো। আমি এসেছি শুনলে সে নিশ্চয়ই ঘুম পাড়িয়ে উঠবে। ওগো বড় দেরি করে এলে। বড্ড দেরি করে এলে। একবার দেখো না গো, দেখো না আমার রাজু কথা বলছে না কেন? একবার দেখো না। সারা দাও। রাজু, রাজু সারা দে না বাবা, সারা দে। রাজু রাজু একবার দেখো, দেখো। রাজু
বলতে চাইছো তুমি? বিজয়া, রাজু আমাদের ছেড়ে চলে গেছে। না মিথ্যে কথা। রাজু একটু আগে একটু আগে রাজু তোমার কথা বলছিল। রাজু তোমার কথা বলছিল। 3 দিন অনাহারে থেকে 3 দিন অনাহারে থেকে আমার খারাপে ছুটতে গিয়ে রাজু খারাপে ছুটতে গিয়ে রাজু রাজু ভগবান ভগবান, আমি তো তোমার আমি তো তোমার কিছুই চাইনি ঠাকুর। তবে কেন এই ভাঙা ঘরে তাহলে কেন এই ভাঙা ঘরে চাবি আর দিব? কেড়ে নিলে? তুমি কেড়ে নিলে? জবাব দাও। জবাব দাও, জবাব দাও। ঠাকুর ঠাকুর বলে ঠাকুর বলে কিচ্ছু নেই। তা যদি থাকতো তাহলে এমনি করে একজন অসহায় মায়ের কোল শূন্য করে তার সন্তানকে কখনো কেড়ে নিত না, কখনো লক্ষ্মী বাপ আমার, বল কথা বল। একটিবার শুধু বলো একটিবার শুধু বাবা বলি ডাক। ওরে, আমি কি করি যে আমি যে তোরই জন্য কত কষ্ট করি কত কষ্ট করে কাজ মজুরির কাজ করে ওষুধ ফল ফল কিনে এনেছি। দেখ, দেখ না, দেখ। কি হলো? অভিমান করেছিস? দেখি না? ও, সময় মতো খেতে দিতে পারিনি বলে কথা বলবি না? রাজু, কথা বল বাবা, কথা বল। ও ভগিনী কেমন আমি কি চাইলাম? এই পৃথিবীতে আমি কি চাইলাম? আর আমি কি পেলাম? আমার একমাত্র আমার একমাত্র ষষ্ঠী ঘুরে আধারের আলো নিভে গেল। এবার আমি কি দিয়ে বাঁচবো? দেখো দেখো বিশ্ববিচারক, দেখো মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে কেমন বসে আছে।
কেঁদো না, দাদা একদম কাঁদবে না। করেছি আমার রাজুর ঘুম ভেঙে যাবে, আমার রাজুর ঘুম ভেঙে যাবে। না, ওই মৃত সন্তানকে বুকে রাখতে আরে কতক্ষণ বসে থাকতে বিজয়া? দাও দাও রাজুকে আমার কোলে দাও। আচ্ছা, তুমি আশ্চর্য লোক তো। ছেলেটা আমার কিছু না খেয়ে আজ ঘুমিয়ে আছে, তুমি তাকে শান্তিতে ঘুমোতেও দিচ্ছ না। এ কেমন বেঁচে থাকতে আমি তোর মুখে খাবার তুলে দিতে পারিনি রে বাবা। মরার পর আমি তোর মুখে ঠিক আগুন দিতে পারবো রে। কোথায় নিয়ে যাচ্ছ? তুমি আমার রাজুকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি ছেড়ে দাও, আমার কাছে বেরিয়ে দাও। ও স্কুলে যাবে। ও যে আজ স্কুলে যাবে, না, ওকে ওর কাকুকে খুঁজতে যাবে। কেন নিয়ে যাচ্ছ? আমার রাজুকে বেরিয়ে দাও, আমার কোলে বেরিয়ে দাও। রাজু ছেলে বাবার মুখাগ্নি করে আর আজ বাবা হয়ে আমি তোর মুখাগ্নি করব। ওরে আমি তোর আমার অক্ষম বাবা, তোকে আমি কিছুই দিতে পারিনি। ভগবানের সঙ্গে ওরে ভগবানের সঙ্গে তুই যদি তোর দেখা হই তাহলে তাকে বলিস আবার হতো ভাগ্য বাবা আর কিছু না দিলেও দিয়েছে তার স্নেহ মাতা শেষ আমার রাজুকে আমার মুখ থেকে ওরা নিয়ে গেল। ঠাকুরপো, তুমি কোথায়? তোমার স্নেহের রাজুর চিতা তুমি কার দেবে? এসো। চলবে, চিতা দাও দাও করে চলবে। মানে সেই চিতার আগুনে আমার ফুলের মতো রাজুর দেখো না, ওরে চাই হয়ে যাবে। আর আমি মা হয়ে সেই চাই আমি সর্বাঙ্গে বাঁচবো। কি আনন্দ, কি আনন্দ, ভূপতি কোথায় গেলি রে? একটা হত ছড়ানো ছাড় কখন থেকে ডাকছি, এখানে আছিস তবুও সাড়া দিতে পারছিস না। এই যে আমি পড়ছিনি কথা, পড়ছিলি? কি পড়ছিলি? এই ও আর রসই ভালো কথা। নাইট স্কুল থেকে আমাকে বয় সিলেট আর পেন্সিল দিয়েছে। ও তাই এই বয়সে তাই ও বয়সে তোর ও ওরা বিমরতি এলো কেন রে?
আমার যে এসে সাজে এই যে তুই লেখাপড়া শিখছিস আর তো তোর চাকরি মিলবে না। চাকরি না মিললো নাম সহিত করতে পারবো কর্তা। আমার মতো মুখ্য লোকদের ঠকিয়ে 200 টাকা দিয়ে মিথ্যে 2000 টাকার হ্যান্ড নোট লিখে নিতে পারবে না কর্তা। ও তোরে নাইট স্কুলে বোধ এইসব শিক্ষা দে। কর্তা বিনয়বাবু কত বিদ্যান আমাদের খুব সুন্দর করে পড়ায়। বাবু ওর টেপো ছড়াটাকে তোরা বাবু বলিস বুঝি? শুধু আমি নয় এই প্লাসপুর গ্রামে সবাই বলে কর্তা। বাড়ি তো কলকাতা থেকে দুখানা ভাই পড়েছে বলে তাতে বাবু হয়েছে। ও পূর্ণিমা চাঁদের সামনে জনকারী পিটানি সোনভূতি খবরদার তুই নাইট স্কুলে যাবি না। কেন কর্তা? ওরা তোর মাথা খেয়ে নেবে। ওসব ঝামেলা যাবি না বাবা। শ্রুতি শোন শোন বাবা বলো। শোন না গাছে আয় বলছি। আধার আমার বউ না না আমি ও আমি পারবো না কর্তা। পারবি না? না খারাপ কাজে উন্নতি নাই। আমাকে পড়ালেখা থেকে এই ভদ্র সমাজে মিশতে হবে, বাইক পরিশ্রম করতে হবে কর্তা। না পারলে তোকে তো আমার বাড়ি ছাড়তে হবে, তুই তো জানিস। হ্যাঁ জানি, বিনয়বাবু বলেছে আমাকে একটা রিক্সা কিনে দেবে, তাই আজই আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। মতি হ্যাঁ গো, বিনয়বাবু আর প্রফেসর বাবু বলেছে যে খারাপ কাজ করে যে যতই না পাপি, যে খারাপ কাজে সাহায্য করে সে তার চেয়েও বেশি পাপি। আপনার পাপের সাক্ষী এই ভূপতি আর কোনোদিনও হবে না, কোনোদিনও না। ওই লোন ছড়াটা কোলাপুরে এসে সকলের মাথা খেয়ে নিয়েছে। আমার পৈতৃক সুরের কারবারটা বন্ধ হতে চলেছে। তার তো এখন আমি কি করি? আমি কি আমার সব গোপন খবর জানে? পুজো ওদের কাছে পাস করিয়ে দেয়। আমাদের তো সবলে সর্বশান্ত হতে হবে। কেমন আছেন কাকাবাবু? কে? বিনোদ, এসো বাবা এসো। আজকাল তুমি এত ব্যস্ত যে তোমার দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, গ্রামের কাজে জড়িয়ে পড়েছি, তা দেখা করার সময় পাই না। কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে ভালো আছে। হ্যাঁ, ভালো থাকলে ভালো, দেশেরও মঙ্গল। মা গো মা জগৎ জননী, সত্যি ও ছন্ন ছড়ার মৃত্যু দে মা। আমি তো কি পুজো দেব। কি চিন্তা করছেন কাকাবাবু? এ তোমার বাবার কথা। আহা, অমর লোক আর হই না। আমরা দুজনে ছিলাম এক আত্মা এক প্রাণ। ধীরাজদা মানে তোমার বাবা যেদিন স্বর্গে গেল আমার হাত ধরে বলেছিল, ভাই বিনয়কে দেখো। বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠলো, সঙ্গে সঙ্গে মাথাটা ঢুলে পড়লো। সে কথা আমি কোনোদিনও ভুলতে পারছি না। অদৃষ্টের উপর কারো হাত নেই, কিন্তু আমি শুনেছিলাম বাবা মরার সময় আপনি গ্রামের বাইরে ছিলেন। ওসব রটো না বাবা, রটো না। কলিকা গুরু জ্ঞান নেই। যাক, সম্মান নিয়ে ওপরে পালে যেতে পারলেই ভালো। এই যে বাবা, তুমি পয়সা কষ্ট করে পয়সা খরচ করছো, যাদের লেখাপড়া শিখাচ্ছ, এখন তোমাকে সম্মান দিচ্ছে। 2 বছর পরে দেখবে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমাদের আশায় আমি কাজ করিনি কাকাবাবু, মানুষের যা নৈতিক কর্তব্য আমি তাই করেছি। তোমরা হচ্ছে বাবা এই যুগের ছেলে, যা ভালো বুঝো তাই করো। তবে কাজ করা তোমার পক্ষে ঠিক হচ্ছে না। কাকাবাবু, যে শিক্ষা থেকে গ্রামের গরিবের ছেলে মেয়েরা বঞ্চিত, যে জ্ঞানের অভাবে অনাচারে কুচিকা ওরা লাঠালাঠি করে মরছে, আমি চাই সেই শিক্ষার আলো জ্বলে ওদের মুখে হাসি ফুটাতে। কিন্তু না, কোনো কিন্তু নয়। আমি আপনার সহযোগিতা চাই। আপনার কাছে
দাতব্য চিকিৎসালয়ের জন্য দান করতে হবে। না, জমি আমি দান করতে পারবো না। ভেবে দেখুন কাকা বাবু, দাতব্য চিকিৎসালয় হলে গ্রামের লোকের সুবিধা হবে, আপনারও নাম হবে। আমার নামেরও প্রয়োজন নয়, আর গ্রামের লোকেরও আমি সুবিধা চাই না, ওরা মরুক। বেশ, অনুরোধ করে যখন পেলাম না, তখন আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। তার মানে মানে সুরেশ চৌধুরীকে ঠকিয়ে মিথ্যা হ্যান্ডনোট লিখে জমিটা যে আপনি নিয়েছেন সেটা কারো জানা নেই। নয়। শুধু তাই নয়, ভূপতি বলেছে আদালতে গিয়ে সে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আচ্ছা চলি। সাক্ষী দিবে? ওরে বাপ রে বাপ, আমার সর্বশান্ত চলে যাবে। মা গো মা জগৎ জননী, তুই ওদের মুখে রক্ত তুলে মার মা। গ্রামে যেমন সবাই ডায়রিয়া হয়ে যায়, সবাই যেন মরিয়ে যায় মা, সবাই যেন মরিয়ে যায়। আমি ভিখিরি, কিন্তু কে সাজালে ভিখিরি? ওই ভগবান না বিশ্বপিতা। আমি তো মানুষ হয়ে এসেছিলাম। আমি তো চেয়েছিলাম ছোট্ট একটা শিশু যে আমার গলা জড়িয়ে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু কোথায় গেল আমার সেই স্বপ্ন? উত্তর দাও, উত্তর দাও, চলমান শতাব্দীর সভ্য মানুষ, তোমরা উত্তর দাও। তোমার এই প্রশ্নের উত্তর বর্তমান সমাজের কেউ দিতে পারবে না। কিন্তু এই শিক্ষা আমাদের মধ্যে নেই। শিক্ষা, ধর্ম, শিক্ষা ধর্ম সব রসা চলে গেছে। প্রকৃত শিক্ষার বদলে দেশ শিখেছে আজ কুশিক্ষা। হাজার হাজার মানুষ নেই, মানবতা নেই। দেখবে, যেদিকে দেখবে শুধু তার ভরা চাকচিক্য। আজকের দিনে এই যুবকরাই হচ্ছে দেশের প্রাণ শক্তি। সেই যুবকরাই আজ ওই আদর্শ শিক্ষা নিয়ে সিনেমার নায়কদের অনুসরণ করে ডায়লগ ছুড়ে মারছে ওই রাস্তার মেয়েদের উপর। আর মেয়েরাও হিন্দি ছবির নায়িকাদের মতো অশ্লীল ভিডিও বের করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও বের করে ওই মানুষদের কাছে হচ্ছে খেলার পুতুল। আমাদের দেশের যুব সম্প্রদায় আজ ওই নরেন্দ্র মোদী, রামমোহন, বিদ্যাসাগরকে বলে দিয়ে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনকে অনুকরণ করে তাদের নিয়ে মাতামাতি করছে। কিন্তু তারা যে অশ্লীল ছবি বের করে এই সমাজকে ধ্বংসের পথে টেনে দিচ্ছে। তার প্রতিবাদ কিন্তু কেউ করছে না। আমাদের এই সামাজিক যুগের কারণে তারা যদি থাকতো তাহলে এই দুটো ভাতের জন্য তোমাকে পদে পদে ঘুরে বেড়াতে হতো না। পেয়েছি। তোমার মতো একটা আদর্শ মানুষ শুনবে তুমি আমার কাহিনী। তাহলে শুনো, রাম লক্ষ্মণের মতো এই বিংশ শতাব্দীর একটা পরিবারের দুটো ভাই ছিল। তারা ছিল বেশ কিছু সম্পত্তির মালিক। তারপর বড় ভাই ছোট ভাইয়ের বিয়ে দিয়ে ঘরের বউ নিয়ে এলো। সে ছিল
সে ছিল খুব সুন্দরী। তাদের স্বামী স্ত্রীর মধ্যে নেমে এসেছিল কি স্বর্গীয় অমিয় ভালোবাসা। হঠাৎ হঠাৎ দাদার জীবনে এলো পরিবর্তন। ওই ভাইকে ছলনা করে সম্পত্তি সব নিজের নামে লিখিয়ে নিল। আর ভাইকে নানা কাজে রাজুহাত দিয়ে বাইরে বাইরে ঘুরতে পাঠাতে লাগলো। আর ছোট ভাইও সে দাদার অবাধ্য না হয়ে বাইরে বাইরে ঘুরতে লাগলো। তারপর সেই ছোট ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে ছোট ভাইয়ের বউয়ের উপর ও মানসিক নির্যাতন চালিয়ে সেই ছোট ভাইয়ের বউকে কলঙ্কিত করে দিল। এর পরের কথা জানতে চাইলে সূর্যটা ধপ করে নিভে যাবে। পৃথিবীটা মুখ ফেলিয়ে তাকাতে পর্যন্ত পারবে না। কোন বৌমা তার ভাসুরকে দূর থেকেও প্রণাম করবে না। বাবু বলো, বাবু বলো, আমি শুনতে চাই। মাঝে দাদার প্রকৃতির কথা পাস না হয়ে যায়। সেই কারণে দাদা সেই ছোট ভাইয়ের দেহটাকে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল। ছোট ভাই কি? আর ছোট ভাইয়ের কি হলো? তুমি আরো আশ্চর্য হয়ে যাবে। সেই ছোট ভাই দাদার কাছে কুকুরদের কাহিনী জানতে গেলে সে বড় দাদা ছোট ভাইকে মুখে ছুরি মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল। কিন্তু বিধাতার ইচ্ছায় সে ভাই মরেনি। এক মাঝি তাকে বাঁচিয়ে দিল। তবে সে তুমি এসে ছোট ভাই। তবে কি তুমি এসে কিসের ছোট ভাই? আমি হতে যাবো কেন? আমার বুকের দাগটা আমি অনেক কষ্টে ঢেকে রেখেছি। কাউকে দেখাবো না। দেখালে যে বাসন্তী খুব দুঃখ পাবে। বাসন্তী, আমি তোমার ভুলিনি বাসন্তী। আমি তোমার কাছে যাবো বাসন্তী। আমি তোমার কাছে যাবো বাসন্তী। আমি তোমায় ভুলিনি বাসন্তী। না 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 বাসন্তী তো মরে গেছে। বাসন্তী যদি শক্তি থাকতো তাহলে আমাকে এমন ভাবে রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো না। না বাসন্তী মারা গেছে। বাসন্তী যদি বাঁচা থাকতো তাহলে কি আমাকে একটিবারের জন্য বাসন্তী আমাকে বলতো না। আমি জানি বাসন্তী তুমি খুব আনন্দে আছো না। আমি যখন রাস্তায় ঘুরে বেড়াই এই পেটের জ্বালাই, তখন রাস্তার ছেড়ে গেলে আমায় পাথর ছুঁড়ে মারে। তখন তুমি খুব আনন্দে হো না বাসন্তী। তখন তুমি খুব হাসো না বাসন্তী। হ্যাঁ বাসন্তী, হ্যাঁ তুমি বলেছিলে বাসন্তী আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তুমি কেন তুমি আমাকে ছেড়ে গেলে বাসন্তী? কেন তুমি আমাকে ছেড়ে গেলে বাসন্তী? আমি আর তোমার কাছে আমি কিচ্ছু চাইবো না। তোমার কাছে গিয়ে আমি কোনোদিনও বলবো না